কিন্তু বর্ডার মুভিতে ওই টেম্পলটা বলো ভারত মাতা কি। এটা পিছনে দেখা যাচ্ছে ইন্ডিয়া পাকিস্তান, এটা পাকিস্তানের ট্যাঙ্ক। আর এগুলো হচ্ছে একদম গোল্ডেন যে ছত্রি। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে সোনার কেল্লা। গুড মর্নিং ফ্রম জয়সলমের থার মরুভূমি। তো এখন আমরা ব্রেকফাস্ট করব আজকে আমাদের প্ল্যান লঙ্গেওয়ালা ইন্ডিয়া পাকিস্তান বর্ডার বড়েবাগ হয়ে আমরা জয়সলমের সিটিতে ঢুকবো। আমরা এখন যাচ্ছি লঙ্গেওয়ালা। তো এটা হচ্ছে আমাদের गाड़ी, ये ड्राइवर साहब हेलो बोलिए। हेलो। हाँ मुरलीधर जी। यस जी। ठीक है, तो आज अभी हम लोग कहाँ जा रहे हैं? तनोट लौंगेवाला बॉर्डर। अभी लौंगेवाला जाएंगे पहले, ठीक है। तो ये बहुत ही अच्छे, अगर आप लोगों को इनका नंबर दे देंगे। और मैंने जहाँ से बुक किया था वो जैसलमेर टैक्सी सर्विस, उनका भी नंबर दे देंगे डिस्क्रिप्शन में। अगर चाहे तो आप दोनों में किसी को भी कांटेक्ट करके आप हायर कर सकते हैं। हम लोग को 2 दिन के लिए 5,500 रुपये लिया, पार्किंग और जो टोल भी जो भी लगेगा सब इंक्लूडेड करके। और इनका सर्विस बहुत ही अच्छा है, अभी तक तो मुझे बहुत ही अच्छा लगा। और इन लोग ऐसे बहुत सारे जगह है जहाँ जो मुझे नहीं पता था वो खुद हम लोग को वहाँ पे लेके गए। थैंक यू। तो अभी हम लोग जाएंगे तनोट लौंगेवाला। कैनोट लौंगेवाला। তো আমরা চলে এসেছি রানাও ভিলেজ, যেটা হচ্ছে স্যাম ডিউন্স থেকে পৌঁছাতে অলমোস্ট 1.5 আওয়ার লাগতো। তো এটাই সেই জায়গা যেখানে বর্ডার মুভির শুটিং হয়েছিল। তো আপনাদের দেখাবো রানাও ভিলেজটা। मेन विलेज कौन सा तरफ किस साइड में है मेन विलेज? हाँ, जहाँ पे रनाउ डेजर्ट है, स्कूल वगैरह है वो आगे है। वो आगे है ना? हाँ हाँ। तो यहाँ पे आपको दूर में दिखाई दे रहा है पूरा डेजर्ट है। यहाँ पे भी आप लोग कैमल सफारी, जीप सफारी, बॉर्डर के फाइट है देखने के लिए, जीप सफारी कर सकते हैं। अरे बाजारी बाजी गिरे, बाजारी बाजी गिरे, गोरी नबी बनाई। अरे अरे अरे
আপনারা এই যে আমরা যে এখন রানাও ভিলেজে রয়েছি, এটাকেও রানাও স্যান্ড ডিউনস বলা হয়। আর আমরা আগের দিন যেটা করেছি সেটা হচ্ছে থার আর স্যাম স্যান্ড ডিউনস। এই পুরো জায়গাটাই হচ্ছে থার মরুভূমি, যেটা আমরা হচ্ছে ছোটোবেলা থেকে পড়ে এসেছি, জেনে এসেছি যে রাজস্থানের সব থেকে বড় থার মরুভূমি। আর এক একটা জায়গায় এক এক রকম, যেমন হচ্ছে ঘুরি আছে, স্যাম আছে, রানাও আছে। এই প্রত্যেকটা জায়গায় আপনারা সাফারি, ক্যামেল সাফারি, জিপ সাফারি করতে পারেন। সব থেকে নাম করা হচ্ছে স্যামস, তারপর এখন খুঁড়িটাও আজকাল হচ্ছে, কিন্তু খুঁড়িটা একটু অন্য সাইডে। তো খুঁড়িটা একটু শান্ত জায়গা, রানাউটা একটু শান্ত জায়গা। তো আপনারা এখানটাও করতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করবো যে আপনারা সবসময় প্যাকেজেই করবেন, যেখানে আপনাদের টেন্ট আর হচ্ছে সব ক্যামেল সাফারি, জিপ সাফারি থাকবে। নয়তো কিন্তু এখানে প্রচণ্ড স্ক্যাম হয়, যদিও আমাদের সাথে স্ক্যাম হতে পারেনি, কারণ আমরা হচ্ছে আগে হচ্ছে একটু রিসার্চ করে অন্যান্য ভিডিও দেখে আমরা দেখেছিলাম যে সবাই এটাই রেকমেন্ড করে, এবং আমিও এটাও রেকমেন্ড করবো, কারণ আমার 3,500 টাকা লেগেছে। তার মধ্যে জিপ সাফারি, ক্যামেল সাফারি, তারপর হচ্ছে ডিনার, তারপর হচ্ছে ব্রেকফাস্ট, রুমটা আপনাদের দেখালাম খুবই বড়। তো সেক্ষেত্রে ইটস এ গুড ডিল যদি আপনার হচ্ছে প্যাকেজ। যদি ইন্ডিভিজুয়াল, কারণ ইন্ডিভিজুয়াল করতে গেলে জিপ সাফারি হচ্ছে 1200 থেকে 1,500 টাকা নেবে, আর তারপর আপনার ক্যামেলও হচ্ছে 500 নিয়ে নেবে। তা সেই হিসেবে ওখানে 2,000 টাকা চলে যাবে দুজনে, আর দুজনে সেখানে 3,500 টাকা পুরো সব কিছু নিয়ে করলে তবেই সেটাই বেটার। আর যদি আপনি প্যাকেজ যে থ্রু দিয়ে করেন, তখন ওদের যে হচ্ছে রেকমেন্ডেড যে জিপ, যাদেরকে দিয়ে ওরা জিপ সাফারি আর ক্যামেল সাফারি করে, তারা কিন্তু প্রপারলি করায় একদম। যেমন আমাদের পুরো 800 মিটার একদম পুরো নিয়ে গিয়ে 10-15 মিনিটের মতো ক্যামেল সাফারি হয়েছে, তারপর জিপ সাফারি অনেকক্ষণ ধরেই করিয়েছে, ভালোই ছিল। তো এটা পিছনটা দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম জায়গাটা, ডিউন্স, এই যে পুরো ডিউন্স, পুরো প্রপার ডিউন্স, একদম পুরো স্যান্ড ডিউন্স। আর এই সাইডটাও দেখতে পাচ্ছেন, আর দূরে ওই যে দেখতে পাচ্ছেন ওই দূরে, ওটা হচ্ছে আপনাদের একটু জুম করে আমি দেখাই। ওটা হচ্ছে এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু হচ্ছে রানাও যে ভিলেজ, মানে ওখানে স্কুল আছে, মানে প্রাথমিক স্কুল যেটা গ্রামে থাকে, তারপর হচ্ছে ওদের ঘর বাড়ি এগুলো সব আছে। আর এটাও বলা হয় এখানটায় নাকি ওই বর্ডার মুভির শুটিংটা হয়েছিল। আপনাদের আরেকটা ইনফরমেশান দেওয়া ছিল, ওই দূরে যে ছোট একটা ওই টেম্পলসটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আপনাদের যদি মনে থাকে যে ওটা কিন্তু বর্ডার মুভিতে ওই টেম্পলটা আশেপাশে শুটিং হয়েছিল। আর সেই জন্যেই তারপরের থেকে এই রানাও ভিলেজের খুব মানে একটা ফটো স্পট বলে কনসিডার করা হচ্ছে, কারণ সত্যি এটা একটা মাস্ট ভিজিট ফটো স্পট। এখানে সেরকম কিছু থাকার জায়গা নেই, আপনারা তবে এই জায়গাটা আসলে নিশ্চয়ই ফটো স্টপ করতে পারেন। তো আমরা এখন চলে এসেছি ট্যানট মাতা মন্দির। এখান থেকে আমরা যাব হচ্ছে বর্ডার পোস্ট। তো সেখানে যাওয়ার জন্য এখানে আগে পারমিশন করতে হবে, তো আমরা পারমিশন করব। তো এখানে আমি দেখতে পাচ্ছি অনেক লাইন লাগানো আছে, তো এখানে আগে পারমিশন করতে হবে। তো এখান থেকে হচ্ছে ফর্ম নিতে হবে, এখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম এটা মনে হয় অনলাইনও করা যায়, আমরা জানতাম না, এখানে লেখা আছে অনলাইন করলে সেটা প্রিন্ট আউট নিয়ে আসতে হবে, আর নয়তো এখানে এসে ফর্মটা নিতে হবে। ডিফেন্স কাউন্টার থেকে ফর্ম নিয়ে ফিল আপ করে এখানে লাইনে জমা দিতে হবে। তো তো ফর্ম নিচ্ছি আমরা এখন। তো ফর্ম নিয়ে আমরা এরকম ফর্ম হবে, এরকম ফর্ম নিয়ে আমাদের এখানে ভরতে হবে, যারা যারা যাবে গাড়ির নাম্বার দিয়ে ডিটেলস দিয়ে, তারপর এখানে দিলে এরা পারমিশন দিয়ে তারপর ভেতরে ঢুকতে হবে। তো অনলাইনেও করা যায়, যেটা বললাম অনলাইনে জানতাম না। তো এখন আমরা হচ্ছে ম্যানুয়ালি ফর্ম ভরে সাবমিট করলাম।
তো আমরা এখন ট্যারোটমাদা মন্দিরে এসেছি। বাইরে জুতো খুলে যেতে হয়, যেখানে হচ্ছে আপনার ওই সাইডে আমরা গেছিলাম, যেখানে হচ্ছে পারমিশন নিতে, তার ঠিক পাশেই এখানে ট্যারোটমাদা মন্দির। এখান দিয়ে এন্ট্রি হবে, আর এখানে লেখা আছে তো এখানে সব বর্ডারের লোকজনই রয়েছে। আর এটা হচ্ছে মন্দিরটা। এই মন্দিরটাকে বলা হয় খুবই একটা জাগ্রত মায়ের মন্দির, যেটা হচ্ছে এখানকার যে রাজপুত রাজা ছিল সেটা বলা হয় 1200 খ্রিস্টাব্দে একটা ছোট টেম্পল হিসেবে তৈরি করেছিল। তারপর 1965 সালে আর 1971 সালে যখন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়েছিল, তখন এর আশেপাশে অনেক শেল পড়েছিল। তারপর সেগুলো প্রত্যেকটাই যখন পড়েছিল, তার মধ্যে কিন্তু একটাও এখানে ফাটেনি। এবার সেগুলোই দেখবো ভেতরে রাখা রয়েছে, যে সেই শেলগুলো এখনও রাখা আছে, যেগুলো একটাও ফাটেনি। বলা হয় নাকি এখানে মায়ের খুব বড় কৃপা রয়েছে, সেই জন্য ফাটেনি। এখানে একটা জিনিস দেখলাম, প্রাচীন কুয়া, অ্যানশিয়েন্ট টাইমে কুয়া। অনেক ডিপ এটা। ওটা হচ্ছে টেম্পলটা। তো আমরা টেম্পলের ভেতরে যাব এখন। আর যেটা বলেছিলাম যে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখবো, এখানে যে বললাম যে আশেপাশে যে পাকিস্তান যে শেলগুলো দিয়ে পাঠিয়েছিল সেগুলো একটাও ফাটেনি, আর সেগুলোই এখানে দেখতে পাচ্ছেন অমিত শাহ যারা যারা এখানে এসেছিল। আর এই টেম্পলটাকে খুবই একটা পবিত্র জায়গা বলে কনসিডার করা হয়। আপনাদের যে বলেছিলাম যে শেলগুলো দেখাবো, এটা সেই শেল। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তান থেকে যে শেলগুলো পড়েছিল সেগুলোই এখানে ডিসপ্লে করা আছে। আর এখানে দেখছেন বিভিন্ন টাইপের যে শেলগুলো, সেগুলো এখানে আছে। আর এগুলো একটাও ফাটেনি, যেগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। এগুলো বলতে পারেন মাতার কৃপা, যার জন্য এগুলো কখনোই এখানে ফাটেনি। আর তার জন্যই সবাই এটাকে একটা তীর্থস্থান হিসাবেও মনে করে। আর এখানে দেখতে পাচ্ছেন যে একজন ছবি রাখা আছে, সে একজন শহীদ, তার ছবিগুলো এখানে রাখা আছে। আর যেই ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়েছিল সেই সময়কার সব ছবিগুলো এখানে ডিসপ্লে করা আছে, তারা কিভাবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এখানে আরও অনেক শহীদের ছবি, মেজর দেখতে পাচ্ছেন। আর এটা লঙ্গেওয়ালা যে যুদ্ধ হয়েছিল তার একটা ভিক্টরির ছবি এখানে দেওয়া আছে। এগুলো সবই এখানে ডিসপ্লে করা আছে। আমাদের যে ভারতবর্ষকে যা বর্ডার সিকিউরিটি ফোর্স আছে তারা এখানে রক্ষা করছে, তাদের বিভিন্ন কৃতিত্বগুলো এখানে ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং সেগুলো এখানে রাখা আছে। আর একটু এগেলেই দেখতে পাবেন এখানে একটা শিব মন্দির আছে, তার সাথে
लाइन में आगे बढ़ो, लाइन में आगे बढ़ो। এটা হচ্ছে সেই आ जाओ, आ जाओ। ক্যানট মাতা। बोलो भारत माता की, बोलो भारत माता की। ওই ক্যানট মাতা মন্দির থেকে বেরোলে সাইডে এরকম রয়েছে খুব সুন্দর একটা এটা সাধারণত যে কেউ যদি কোনো মানাত করলে সেই মানাত হিসাবে এখানে বেঁধে রেখে যেতে পারে। এখানে প্রসাদ পেয়েছি নকুলদানা। হ্যাঁ, এখানে দেখলেন যে এখানে যারা রক্ষণাবেক্ষণ পুজো আর্চা করে তারা সব এখানকার বর্ডারের লোকজন। এখানে একটা টেম্পল আছে, মা শেরাওয়ালি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা শো দেখানো হয়, তো এখানে কিভাবে এদের ট্রেনিং দেওয়া হয়, কিভাবে বিএসএফরা এখানে আমাদের দেশকে কিভাবে রক্ষা করছে সেই একটা ভিডিও এখানে বসে আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে মোটামুটি সারাক্ষণই চলতে থাকে, সিট পাতা আছে। এই যে মন্দিরটা পাশে হচ্ছে প্রাচীন কুয়া, তার ঠিক সামনেই এখানে বসে আপনারা আমাদের জওয়ানদের, দেশের লোকেদের যে কি মহত্ব সেটা আপনারা এখানে দেখতে পারেন। আর এই সামনে দেখতে পাচ্ছেন এটা ক্যানট ভিক্টরি পিলার, যেটা হচ্ছে 1971-এ যখন ইন্ডিয়া পাকিস্তানের এগেনস্টে জয় করেছিল। এটা ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর সামনে অমর জওয়ান বিএসএফ দ্বারা তৈরি আমাদের ক্যানট ভিক্টরি পিলার। ঘড়ি কাটা এখন 12:30 বাজে। আমরা ক্যানট মাতা মন্দির থেকে ক্যানট মাতা দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। এখানে কোনো এন্ট্রি ফি নেই, একদম সবার জন্য। আর এটা যেটা বললাম এটা হচ্ছে সবার একটা হচ্ছে তীর্থস্থান বলতে পারেন এখানকার লোকেদের জন্য। তো আমরা পারমিশন করে এখন এদিক থেকে চলে যাচ্ছি বর্ডার দিকে, যেটা এখান থেকে অলমোস্ট 20 কিলোমিটার, বর্ডার পিলার 609, আমরা সেদিকে যাব। তো আমরা এখন এসে পৌঁছেছি ইন্দো পাক বর্ডার ক্যানট মাতা টেম্পল থেকে 20 কিলোমিটার দূরে, বর্ডার পোস্ট 609 যেটা এটার নাম। তো এখানে ওখানে এই সাইডে দেখতে পাচ্ছেন যে হচ্ছে ওয়াচ টাওয়ার, আর এই সাইডে সোজা গেলে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে ওই দূরে। তো ওই সাইডে যাব আমরা, তারপর ওয়াচ টাওয়ারে যাব। তো দেখতে থাকো। हिंदुस्तान
যেটা দেখা যাচ্ছে একটা উপরে টাওয়ারের মতো, ওটা পাকিস্তান। আর আমাদের এখানে এই যে কারাতার দেওয়া দেওয়া আছে, সেটা লাস্ট ইন্ডিয়ার বর্ডার। তো এটা পিছনে দেখা যাচ্ছে ইন্ডিয়া পাকিস্তান, এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, যেটা উপরে আমরা এসেছি। এখান থেকে খুবই ভালো একটা ভিউ দেখা যায়। এবার পিছনে একটা পাকিস্তানের কাউকে দেখছি না। এটা থেকে বোঝা যাচ্ছে পাকিস্তানে ট্যুরিজমও কত খারাপ আর ওদের সিকিউরিটি ফোর্সও কত খারাপ। আমি এখানে যেমন আমাদের ইন্ডিয়ার সামনে দেখছি আমাদের পোস্ট আছে, ওখানে সামনে অনেক বর্ডারের লোকজন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেরকম ওদের তরফ থেকে কিছুই নেই। তো এটাই রয়েছে এখানে। এরপর এখন ঘড়ি কাটা 1টা বাজে, এরপরে আমরা যাব লঙ্গেওয়ালা। তো ঘড়ি কাটা এখন বাজে 2টো, আমরা পৌঁছে গেছি লঙ্গেওয়ালা। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান ফ্ল্যাগ। তো এই সাইডটা হচ্ছে মিউজিয়াম, আর তারপর আমরা এই সাইডে যাব। এই সাইডে একটা প্যারেড গ্রাউন্ড আছে, এটা দেখে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব রামবাগের দিকে, যেখানে গিয়ে আমরা লাঞ্চ করব। এখন 2টো বাজে, মোটামুটি আমার সকালবেলা ভালোই খেয়েছিলাম, তো অতটা প্রবলেম হচ্ছে না। তো যাওয়া যাক মিউজিয়ামের দিকে। এই জায়গাটা এরকম, এই সাইডে হচ্ছে এরকম জয় জওয়ান আছে, কয়েকটা ট্যাঙ্ক রাখা আছে, ওই সাইডেও একটা ট্যাঙ্ক রাখা আছে। এর ভেতরে খুব সুন্দর জিনিসগুলো দেখাবো আপনাদের। এর খুব সুন্দর, মানে এখানে ভেতরে যে যুদ্ধ হয়েছিল, যে 1971-এ যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়েছিল, সেই পুরো জিনিসটা এখানটা যে আক্রমণ হয়েছিল, আর বর্ডার যে আমাদের মুভিটা, সেটা এই জায়গার ওপরই বেস করে তৈরি করা হয়েছে। তো দেখাবো এখানে বিভিন্ন জায়গায় কিভাবে কিভাবে কি করা হয়েছে, সেগুলো দেখাবো। আপনারা চলুন দেখাচ্ছি, সাথে থাকুন। এটাকে বলা হচ্ছে বর্ডার পোস্ট 638, দেখতে পাচ্ছেন। বর্ডার পোস্ট 638। আর এখানটায় যেটা ছিল সেটা হচ্ছে পাঞ্জাব রেজিমেন্ট। আপনাদের এর ভেতরে দেখাচ্ছি। এখানে মনে হয় যারা যারা এখানে শহীদ হয়েছিল তাদের নামে এক একটা করে এখানে ফলক দেওয়া হয়েছে। মুকেশ কুমার, বীরেন্দ্র প্রসাদ, এবং তাদের ব্যাচ নাম্বার। আমরা জানি সোলজারদের একটা ব্যাচ নাম্বার থাকে, সেই ব্যাচ নাম্বার দিয়ে এখানে করে দেওয়া হয়েছিল। এই যে যেটা বললাম, এটা পাঞ্জাব রেজিমেন্ট ছিল, 23 পাঞ্জাব ইন মেমোরিয়াম। ঠিক আছে, এখানে তাদের হরবীর সিং, সুবে সিং এবং তাদের ব্যাচ নাম্বার এখানে দেখতে পাবেন। তো পাশে একটা ক্যাফে দেখছি, ক্যাফেটাতে দেখি কিছু যদি টুকটাক খাবার পাওয়া যায়। ক্যাফেরই একটা সাইডে পার্ট আছে। তো এখানে আমরা হচ্ছে কচুরি আর সামোসা খাচ্ছি, 25 রুপিস, 25 রুপিস। তো খেয়ে দেখি টেস্টটা কেমন। हाँ वही तो, चटनी दीजिए। अच्छा है, अंदर बहुत अच्छा पूर भरा हुआ है।
लोंगेवाला कैफे का सिर्फ साइड में ही। और भी बहुत सारे हैं यहाँ पे, चेन्नई एक्सप्रेस, यहाँ पे बैठ के आप लोग खा भी सकते हैं। लेकिन इसका आर्किटेक्चर খুব সুন্দর, মানে এখানে হচ্ছে ওই একটা বর্ডার সাইডে যেমন ওই যে টায়ার, তারপর হচ্ছে ওই ড্রাম যেগুলো হচ্ছে যুদ্ধে ইউজ করা হয়, সেগুলো দিয়েই এই জায়গাটা এরকম ভাবে তৈরি করা হয়েছে। हजार वर्ष 1971 এখানে একটা ট্যাঙ্ক রাখা আছে। এটা পাকিস্তানের ট্যাঙ্ক। যখন এটা দেখতে পাচ্ছেন ওখানে পাকিস্তানের পতাকা, এটা পাকিস্তানের ট্যাঙ্ক। তো পাকিস্তান যখন ইন্ডিয়ার অ্যাটাক করেছিল তখন এই জায়গাটা পাকিস্তান ক্যাপচার করে নিয়েছিল, আর সেগুলোই এখানে রাখা আছে। ভারত কা আখরি ক্যাফে, এখানে একটা ক্যাফে আছে। তো এখানে এরকম মডেল গুলো রাখা আছে। এই যে আমরা যেমন দেখি যুদ্ধে যে বেস গুলো, সেগুলো এখানে করা আছে। ওখানে দূরে একটা দেখতে পাচ্ছি সিকিউরিটি একটা জিপ রাখা আছে। বিভিন্ন ক্রেন, এই সেই জায়গাটা যেখানটা 1971 ইন্ডিয়া পাকিস্তানে যুদ্ধ হয়েছিল। এখানে দূরে ওই রাস্তাটা পাকিস্তানে বর্ডারের দিকে চলে যাচ্ছে। এখানে দুটো দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক রাখা আছে। সামনে যাওয়ার চেষ্টা করব। ভাবুন আমাদের জওয়ানরা কিভাবে আমাদের দেশকে প্রতি মুহূর্ত রক্ষা করে যাচ্ছে। আর এরকম একটা মানে জায়গা যেখানে হচ্ছে শুধু বালি ছাড়া কিছুই নেই,
সেরকম জায়গায় থেকে দেশকে প্রোটেক্ট করা খুবই কষ্টকর। ওখানে দূরে দেখতে পাচ্ছেন বিভিন্ন ছোট ছোট পোস্ট করা আছে, যেগুলো এখন আর সেইভাবে অ্যাক্টিভ নয়, কিন্তু এক সময় যখন যুদ্ধ হয়েছিল ইন্ডিয়া পাকিস্তান, তখন এটা পোস্ট হিসাবে ইউজ হতো। তো ওখানে একটা মডেল করা আছে, ওই মডেলটা ওখানে যাব। তো চলুন। তো এইগুলো সেই যুদ্ধের সময় ইউজ করা হয়েছিল, সেগুলো রয়েছে এখানে। আর একটা পাকিস্তানের ট্যাঙ্ক রয়েছে, ব্যাটেল অফ লঙ্গেওয়ালা, আমরা ফেমাস সেই স্টোরিটা লেখা আছে 1971। এটা একটা পাকিস্তানের ট্যাঙ্ক। আর এটা সেই আমার জওয়ানরা যারা আমাদের দেশকে 1971-এ যে পাকিস্তান অ্যাটাক করেছিল সেটা থেকে আমাদের দেশকে রক্ষা করেছিল। ওটা দূরে একটা দেখছেন গ্রিন কালারের পাকিস্তানের ট্যাঙ্ক। আর এখানে আপনারা চাইলে একটা ভিজুয়াল অডিও রয়েছে, অডিও ভিজুয়াল থিয়েটার, সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন। তো তার জন্য টিকিট আছে 50 রুপিস। তো আমরা কাছে টাইম নেই, সেটা আমরা দেখছি না, আপনারা চাইলে দেখতে পারেন। নয়তো একটা মিউজিয়াম আছে এখানে, মিউজিয়ামেও যেতে পারেন। এই যে মিউজিয়াম, বিভিন্ন বন্দুক ফন্দুক এগুলো রাখা আছে এই মিউজিয়ামে। এই যে লঙ্গেওয়ালা ওয়ার মিউজিয়াম। আর ওই সাইডে একটা সুভিনিয়ার শপ আছে, আপনারা যদি কিছু সুভিনিয়ার আপনাদের বাড়ির লোকের জন্য নিয়ে যেতে চান তাহলেও এখান থেকে কেনাকাটা করতে পারেন। এটা ঠিক এই লঙ্গেওয়ালা ওয়ার মিউজিয়ামের ঠিক পাশেই রয়েছে সুভিনিয়ার শপ। এখানে বিভিন্ন এগুলো আছে। ওয়ার মেমোরিয়াল এখানে যেটা আছে সেটা হচ্ছে আমার জওয়ান জয় জওয়ান। এখানে সুন্দর আমাদের দেশভক্তি গান চলছে, আর বিভিন্ন রেজিমেন্টের শহীদদের মূর্তি স্থাপন করা আছে। মেশিন গান, জয় জওয়ান। এখানে একটা প্লেন রাখা আছে, ওই সাইডে একটা জেট বিমান, ট্যাঙ্ক, এই সাইডে একটা ট্যাঙ্ক রাখা আছে।
এটা একটা দারুণ স্টোরি আছে। এই যেটা কুয়োটা দেখতে পাচ্ছেন 1965-এ সেই সময় পুরো যে লঙ্গেওয়ালা এরিয়া যে গ্রাম এসেছে একমাত্র এই কুয়াটাই ছিল ও সোর্স অফ ওয়াটার। যখন পাকিস্তানি লোকেরা হেরে গেছিল, এটা থেকে যখন ওরা পালিয়ে যাচ্ছিল, তার আগে এই কুয়াটাতে পুরো বিষ মিশিয়ে দিয়ে গেছিল, যাতে ওরা হচ্ছে মানে নিজেদের যে হেরে যাওয়ার পর যে আক্রোশ সেটা যাতে মেটাতে পারে। তো আমরা এখন চলে এসেছি শিব শক্তি এসি রেস্টুরেন্ট। এখানে রাজস্থানি, গুজরাটি, শাকাহারি খানা পাওয়া যায়, ভেজ রেস্টুরেন্ট। তো এখানে ম্যাক্সিমামই ভেজ রেস্টুরেন্টই হয়। তো আমরা এখানে যাব। আমাদের সাথে যে নিয়ে এসছে আমাদের মুরলীধর ভাই, উনি বললেন যে এটা খুব ভালো খাবার জায়গা খেয়ে লঙ্গেওয়ালা রোড। তো ট্যানট লঙ্গেওয়ালা রোডে লোকেশনটা আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশানে। তার আগে আমি নিজে খাবারটা টেস্ট করে বলি কেমন। তো আমরা এখন যে চলে এসেছি শিব শক্তি রেস্টুরেন্টে। আমরা অর্ডার করেছি শাহি পনির, ডাল ফ্রাই আর রাইস, তার সাথে পেঁয়াজ আর লেবু দিয়েছে। লঙ্কাটা বলবো। তো প্রথমে খেয়ে দেখি কেমন। ম্যাক্সিমাম খুব এটা টুরিস্টরা যখনই এখানে লঙ্গেওয়ালা আর ট্যানট মাথাতে আসে, তারা এই জায়গাটায় বেশি স্টপ করে। ডাল তো অনেকটাই দিয়েছে ভাই সাহেব। তো খাবারটা এরকম দেখতে, ঠিক আছে, আর ডালটা এরকম, আর রাইসটা টেস্ট করি। নর্মাল ভেজিটেবল, যেমন মানে এখানে হচ্ছে টমেটো ঘি দিয়ে ডালটাকে আর একটু জিরে দিয়ে ফ্রাই করেছে। আর এটা শাহি পনির। শাহি পনিরটা খুব ভালো। এটা আপনার নিশ্চয়ই এখানে আসলে এই জায়গাটায় ট্রাই করতে পারেন। আমি লোকেশানটা হচ্ছে দিয়ে দেবো ডেসক্রিপশনে, চেক করবেন। মধ্যাহ্নভোজের পর আবার আমরা চলতে শুরু করলাম আমাদের নেক্সট গন্তব্যস্থলে বড়াবাগ। এই বড়াবাগটা আমাদের ঠিক জয়সালমীর সিটিতে ঢুকতেই পড়বে। আর আমাদের এই চলার পথে আমাদের সাথ দিচ্ছে এই বড় বড় উইন্ডমিলগুলো, সত্যি দেখতে খুব সুন্দর লাগছে। আর তার সাথে সাথে রয়েছে আমাদের এই বিশাল থার মরুভূমি, আর তার সাথেই রয়েছে এই থার মরুভূমিতে বিভিন্ন ছোট ছোট গ্রাম, যেগুলো আমাদের চলার পথে সাথে সাথে পিছনের দিকে সরে যাচ্ছে আর আসছে আমাদের জয়সালমীর সিটি, সোনার কেল্লা। তো আমরা এখন চলে এসেছি বড়াবাগ, যেটা একটা খুবই জয়সালমেরের যে ইতিহাসের একটা দারুণ একটা ইন্টারেস্টিং পার্ট। যে মহারাওয়াল যে জয়সল সিং, যে যার নামে এই জয়সালমের শহরটা, তিনি তার যে ডিসেন্ডেন্ট, তার যে পরবর্তী উত্তরাধিকার ছিলেন, তারা যা মহারাজা এবং তাদের রানী এবং তাদের যে প্রিন্সেস মানে তোমার রাজপুত্র, তাদের প্রত্যেকের সমাধি এখানে রাখা আছে। এইটা শুরু করে মহারাওয়াল জয়সল সিংয়ের যে ছেলে মহারাওয়াল জেট সিং, ওনার মৃত্যুর পরের থেকে এটা শুরু হয়। ফার্স্ট যে হচ্ছে এখানে আমরা যে ছাত্রীরা দেখতে পারবো সেটা হচ্ছে মহারাওয়াল জেট সিং, এবং যে লাস্ট যে এখানে যে ছাত্রীটা রয়েছে, যেটা গোল্ডেন ছাত্রী, সেটা রয়েছে মহারাওয়াল জহর সিং।
ওনার এটা লাস্ট সমাধি রয়েছে এবং তারপরের থেকে এখানে আর কোনো সমাধির একটা ছাত্রা বানা হয়নি, কারণ উনি যখন লাস্ট ওনার সমাধিটা যখন তৈরি করা হচ্ছিল সেটা আমরা দেখবো, ওটা অর্ধেক তৈরি হয়েছে। এই যে এটা হচ্ছে অর্ধেক তৈরি হয়েছে, কারণ ওনার যে ছেলে ছিল যখন উনি হচ্ছে রাজা হয়েছিলেন, তারপরে উনি রাজা হওয়ার 1 বছরের মধ্যেই মারা যান এবং তারপরে থেকে এটা ইনকমপ্লিট হয়ে রয়েছে এবং তারপরের থেকে আর কারোরই সমাধি তৈরি করা হয়নি, কারণ মনে হয় এটা নাকি হচ্ছে খুব বাজে একটা অভিশপ্ত জিনিস, কারণ সে ইনকমপ্লিট হয়ে রয়েছে এবং সেটা আর করতে পারেনি। সেই তারপরের থেকে এই জিনিসটা আর তার মানে টিল 20th সেঞ্চুরি, 20 শতাব্দী পর্যন্ত এটা সমাধি তৈরি করা হচ্ছে, তারপরের থেকে আর করা হয়নি। তো এটা খুবই একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর। রাওয়েল পরিবারের যেটাকে বলা হয় মহারাজ জয়সল সিং, যার নামে জয়সলমের শহরটা তৈরি হয়েছে, সেটাই পরের থেকে এটাই তার স্টোরি। আর এখানে যে রয়েছে একমাত্র 20th সেঞ্চুরি পর্যন্তই যারা রাজা রানী এবং হচ্ছে যে রাজপুত ছিল তাদেরই সমাধিটা রয়েছে। তো এটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আপনারা যে এই আর্কিটেকচারগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজপুত এবং মোগল সাম্রাজ্যের একটা মিশ্রণ দেখতে পারবেন। Saranno rondinotti, cosa sono? এখানে যে গম্বুজ টাইপের যে এগুলো দেখা যাচ্ছে, এগুলো আমরা দেখেছি দিল্লিতে মোগল যে আর্কিটেকচার তার একটা নিদর্শন হিসাবে দেখা যায়। আর যে কারুকার্যগুলো রয়েছে, যেটা জাফরির কাজগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই মন্দিরের একটা স্ট্রাকচার, ঠিক আছে, তারপরে এই যে ছোট ছোট কারুকার্যগুলো, সেগুলো কিন্তু একটা হচ্ছে রাজপুত আর্কিটেকচারের মানে একটা ছোঁয়া রয়েছে। তো এটা একটা অন্যতম একটা নিদর্শন, যেখানে হচ্ছে রাজপুত এবং একটা মুঘল সাম্রাজ্যের মিশ্রণে আর্কিটেকচার এখানে দেখতে পাওয়া যায়। এই যে এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছে, এখান থেকে দেখুন পিছনে পুরো যে বারাবাগ যে ছত্রি, ঠিক আছে, সেই ক্যানোপি, সেটা পুরো দেখা যাচ্ছে এই সাইড থেকে। আর এই সাইডে একটা বলে আম বাগান আছে, সেটা আমি দেখার জন্য চেষ্টা করছি। এই যে আশেপাশে এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন, ওই যে গাছগুলো ওখানে পিছনে, এগুলো কিন্তু আম বাগান আছে, ঠিক আছে। দেখুন আম গাছ পিছনে দেখতে পাচ্ছেন ওই সাইডে, এই সাইডে একটু গ্রিনারি আছে, ওখানে আম গাছ আছে। আর এগুলো হচ্ছে একদম গোল্ডেন যে ছত্রি বলে, গোল্ডেন আমব্রেলা, সেরকমভাবে তৈরি করা হয়েছে। আর এটা দেখছেন, যেটা আগেই কিছুক্ষণ আগেই বললাম, এটা হচ্ছে পুরো মুঘল আর রাজপুতানা যে হচ্ছে একটা সাংস্কৃতিক সংমিশ্রণ, সেটাকেই এটা এখানে তুলে ধরা হয়েছে। আর এই পুরো জিনিসগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে সব ইয়েলো স্যান্ডস্টোন দিয়ে তৈরি, যেটা এখানে প্রচুর পাওয়া যায়। আপনি নিচেও দেখতে পাচ্ছেন অনেক ইয়েলো স্যান্ডস্টোন পড়ে রয়েছে, এগুলো দিয়ে এখানে তৈরি, কারণ এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর এটা যখন এই সূর্যের আলোটা পড়ে, তখন পুরো হচ্ছে একটা রিফ্লেকশানে পুরো গোল্ডেন হয়ে যায়। সেই জন্যই এই শহরটাকে বলা হয় জয়সলমের গোল্ডেন সিটি। আমরা কালকে আপনাদের পুরো যে জয়সলমেরের যে সিটিটা, সেখানে গোল্ডেন সিটি যখন ফোর্টের উপর থেকে দেখাবো, তখন দেখতে পাবেন পুরো শহরটাকে পুরো গোল্ডেন, কারণ ওখানে সব বাড়িঘরই হচ্ছে ইয়েলো স্যান্ডস্টোন দিয়ে তৈরি হয়, কারণ এখানে এটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। এখানে হচ্ছে এটা ন্যাচারাল রিসোর্স বলতে পারেন বাড়ি তৈরি করার জন্য, কারণ এখানে আর অন্য সেরকম চাষাবাদ কিছু হয় না, এখানে স্যান্ডস্টোনই বেশি পাওয়া যায়। আপনাকে শুধু বিকালবেলা এখানে সানসেটটা খুব দারুণই লাগবে। আমরা এক্ষুনি বেরিয়ে যাব, কারণ এরপরে আমরা গাদিসার লেক যাব। এখানটাকে দেখানোর চেষ্টা করছি।
তো আমরা এখন গাদিসার লেকে চলে এসেছি। এখানে লাইট অ্যান্ড সাউন্ড হয় সায়চরা থেকে, যেটা এখানে জয়সালমীর যে সব জিনিসগুলো হচ্ছে দেখায়। তো ওটাই দেখানোর চেষ্টা করছি। এখানে জয়সালমীরের হিস্ট্রিটা বলছে, কিন্তু খুবই আস্তে আওয়াজ, ঠিকমতো শোনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। এটা আরেকটু আওয়াজটা বেশি হওয়া উচিত। এটা অনেকটা হচ্ছে আমাদের যেমন ইকো পার্কের রয়েছে একটা লাইট অ্যান্ড সাউন্ড, মনে হয় আমাদের ইকো পার্কের লাইট অ্যান্ড সাউন্ডটা এর থেকে অনেক বেশি বেটার, অনেক বেশি বড়, আর জল দিয়ে প্রপার সাউন্ড সিস্টেম দিয়ে। এখানে সাউন্ড সিস্টেমটা অতটা সেরকম মনে হচ্ছে না, তবে এখানকার হিসাবে এটা খুব ফেমাস। তো আমরা এখন এসে পৌঁছেছি গাদিসার লেক, ঠিক আছে। এটার একটা ইন্টারেস্টিং হিস্ট্রি আছে, যেটা বলি এটা আসলে একটা লেক, যেটা কিন্তু কোনো মানে ম্যানমেড লেক। তো এই যে লেকটা ফার্স্ট হচ্ছে তৈরি হয়েছিল 1200 খ্রিস্টাব্দে, যখন মহারাওয়াল জয়সল সিং এই পুরো জয়সলমীরে জলের যে একটা অসুবিধা, আমরা জানি যে রাজস্থান মরুভূমি এলাকা, এখানে জলের খুব অসুবিধা, তার যে একটা খারাপ অবস্থা থেকে ভালো করার জন্য এই লেকটা তৈরি করেছিল। তারপর মহারাওয়াল গাদসি সিং এই লেকটাকে, এই যে আপনি মাঝখানে যে ছাত্রীগুলো দেখতে পাচ্ছেন, তারপর এখানে একটা দেখুন ভগবানের মন্দির, এগুলো পরে তৈরি করেন। তারপরের থেকে এটার নাম করা হয় গাদিসার লেক, যেহেতু মহারাওয়াল গাদসি সিং এটাকে আরো সুন্দর করে তৈরি করেছিল, যেটা সেই সময় একমাত্র সোর্স ছিল এই জয়সালমীর শহরে জলের জন্য। এখন সেটা প্রবলেম না, কারণ এখন এই যে জলটা দেখছেন, এই জলটা আসে ইন্দিরা গান্ধী ক্যানেলের থ্রু দিয়ে। তার ফলে এই আগে যখন এখানে জলটা শুধু বৃষ্টির জলকেই সংগ্রহ করে রাখা ছিল, কিন্তু এখন এটা জল কখনোই কমে না, কারণ এটা ইন্দিরা গান্ধীর ক্যানেল থেকে হয়ে ডিরেক্ট আসে। তো এখানে এই সুন্দর দেখছেন, এই মাঝখানে ছাত্রীটা আছে,
খুবই সুন্দর লাগছে লাইট পড়লে। এখানে ক্যাফে আছে সাইডে, আপনারা ক্যাফেতে বসেও টাইমটা কাটাতে পারেন। আর এই সাইডে হচ্ছে ভগবানের মন্দির আছে, মন্দিরের ভেতরে গিয়েও একটু দেখাবো, দেখবেন। গাজীসার লেকে সামনে ঢুকতে গেলে অনেক এরকম একটা ফুড স্টল, বিভিন্ন লোকাল শপ, সুভিনিয়ার শপ এগুলো দেখতে পাবেন। আর এই যে আই লাভ জয়সলমীর একটা, যেটা প্রত্যেকটা শহরে একটা থাকে। এখানে দেখাচ্ছি। আর গাজীসার লেকে যেটা হচ্ছে গাজীসার লেকে যেটা হচ্ছে ইভিনিং লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটা 6:30 থেকে শুরু হয়। তো 6:30 সময় আসলে আপনারা হচ্ছে দেখতে পাবেন যে কিভাবে একটা বিভিন্ন হচ্ছে জয়সলমীরের যে বিভিন্ন হিস্ট্রিটা সেটা হচ্ছে দেখায়। আর আপনাকে হচ্ছে দেখাচ্ছি বিভিন্ন মার্কেটটা, এটা বিভিন্ন পারফিউম আছে, তারপর রাজস্থানী কালচারে বিভিন্ন বালা, হাতের ঝুমকা, এখানে অনেক কিছুই আছে। এখানে একটা ট্যাঙ্ক রাখা আছে। এখানে অনেক রেস্টুরেন্ট, ক্যাফেও আছে। তো এই সাইডেও একটা ঘাট আছে, সেই ঘাটটাতেও যাব। এখান থেকে, এই ঘাটটা থেকে বোট হয়। তো বোটে যদি আপনারা করতে চান কত টাকা লাগে সেটা আপনাদের একবার জেনে বলছি। এটা হচ্ছে ওই বোটিং এর টিকিট কাউন্টার। তো আমি দেখে নিচ্ছি এটা টাইমিং আর বোটিং এ। এটা 2 সিটার প্যাডেল বোট হাফ এন আওয়ার 300 রুপিস, 4 সিটার প্যাডেল বোট 600 রুপিস হাফ এন আওয়ার, আর রোয়িং বোট 900 10 সিটার, এরকম রেট আছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট বুকিং করতে পারেন হাফ এন আওয়ারের জন্য। আর এটা হচ্ছে মেন একটা, যেখান থেকে আপনার বোটিংটা হয়। আর আশেপাশে দেখবেন বিভিন্ন মার্কেট রয়েছে, আপনাদের দেখাচ্ছি প্যাডেল বোটগুলো কেমন আছে। তো এটা হচ্ছে এরকম লেকে পাশে বোটিং। তো এটা হচ্ছে আমাদের রুম, উনবিন সাফারি, যেটা হচ্ছে একদম যে জয়সলমীর ফোর্ট আছে, ফোর্টের ঠিক সামনেই। রুমটা যথেষ্ট বড় আর ভালো ইন্টেরিয়র করা। আমি আশেপাশে অনেকগুলো দেখলাম হোটেলগুলো, এটা যেমন রয়েছে তার থেকে এটা অনেক বেটার। টয়লেটটাও যথেষ্ট বড়। আশেপাশে যেগুলো রয়েছে সেগুলো বলছে একেবারে 1,500, এটা 1,500 টাকা নিচে, কিন্তু আশেপাশে বাকি যেগুলো সেগুলো 1,500 টাকার রুমে ঢুকলেই একেবারে শেষ। আর এখানে একটা দারুণ হোটেল, একটা ইন্টারেস্টিং জিনিস, যেটা হচ্ছে একটু পরেই দেখাবো।
এদের ছাদ থেকে একটা দারুণ ভিউ আছে, যেটা হচ্ছে খুবই সুন্দর, যেটা আমাদের সোনার কেল্লাটা পুরোপুরি দেখে। আর এটা একদম সোনার কেল্লা একদম সামনে। আর এটা একটা হোস্টেল কাম রুম রয়েছে ম্যাক্স। আর এটা ফরেনাররা প্রচুর আসে। থাকুন সঙ্গে, দেখাবো সেটা। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে সোনার কেল্লা। এখান থেকে উপরে বেশ ভালোই এদের, আমরা যেখানে রয়েছি অনমিন সাফারি হোটেল, এদের এখানে বেশ ভালো বসার জায়গা আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর ছাদে এখান থেকে সোনার কেল্লাটা পুরো পরিষ্কার দেখা যায়। খুব সুন্দর একটা ভিউ এখানে রয়েছে। এই যে এখানে হোটেল আছে, খাবারটা তো এটা হচ্ছে ফ্রাইড চিকেন, ঠিক আছে। সামনে হচ্ছে चिकन दो प्याजा চিকেন দো পেঁয়াজা, and two chapati. টু চাপাটি। इसके सामने बैठ के हम लोग खा रहे। তো খাবারটা কেমন সেটা হচ্ছে খেয়ে তবেই বলতে পারবো। তো একটা কামড় খেয়ে দেখি। ঠিকই আছে, ভালো। আপনারা এসে এই জায়গাটা ট্রাই করতে পারেন। ভিউটা খুবই সুন্দর।